নমস্কার। আজ বুধবারের সকাল। যেহেতু কাল রাত্রে বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, তো ন্যাচারালি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। কিন্তু কী আর করা যাবে, ঘুম ভাঙলই অনেক দেরিতে। 7:30টায় একবার ঘুম ভেঙেছিল, তখন এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘড়ি 8টার কাটা ছিল সেটা বুঝতেই পারিনি। যাই হোক, তড়িঘড়ি ঘুম থেকে উঠে বারান্দায় এলাম। বারান্দায় এসে দেখলাম চারিদিকটা বেশ মেঘলা। রাস্তাঘাট যদিও শুকনো, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আবহাওয়াটাও বেশ মনোরম লাগছিল। দুদণ্ড বারান্দায় দাঁড়িয়ে আবার লেগে পড়লাম প্রতিদিনকার কাজে, কারণ সময় তো আর থেমে থাকবে না। অফিসের কাজও শুরু করতে হবে নির্দিষ্ট সময়। দেখুন আকাশটা এখনও কত মেঘলা। আর সকালে এই অপ্রিয় কাজটা আমাকে প্রায় প্রতিদিনই করতে হয়, সেটা হচ্ছে এক বাটি উচ্ছের রস খাওয়া। এটা যে কী বিরক্তিকর কাজ, যারা খান একমাত্র তারাই বোঝেন। দেখতে দেখতে সকালে চায়ের পর্ব শুরু হলো। আমরা তো দুজনে একসঙ্গে চা খাই সকালবেলা। আজকে চায়ের সঙ্গে ছিল গতকালকের মতনই কিছু ক্যাশু নাটস আর দুটো স্ন্যাক্স বিস্কিট। বাইরেটা এখনও বেশ অন্ধকার। সকালের কাজকর্ম সব শেষ করে অফিসের কাজে বসলাম। অফিসের কাজে বসেও আজকে ঠিক মনটা কাজে বসতে চাইছিল না, কেননা বাইরের আবহাওয়া। আর এই দেখুন, সেদিনকে যে গাছটা এনে লাগিয়েছিলাম, গাছের ডালটা এনে ওই ভাসটার মধ্যে রেখেছিলাম, এখনও কিন্তু বেশ সজীব আছে। এর গোড়ার দিকটা একটুখানি আমি চেঁচে দিয়েছিলাম, মনে হয় সেই জন্যেই গাছে জল টল ভালো ঢুকছে। আর দুপুরবেলা এই হচ্ছে আমার ফলাহার। ফল টল খেয়ে দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবার খেয়ে আবারও এপার ওপার ঘুরতে ঘুরতে অফিসের কাজ সারতে সারতে কখন সন্ধে হয়ে গেল। আজকে ভেবেছি একটু সন্ধ্যেবেলা বেরোবো, অর্থাৎ অফিসের কাজ শেষ হয়ে যাওয়ার পর। সাধারণত 7টায় আমার কাজ শেষ হয়। লগ আউট করতেই দেখলাম আকাশে আবার মেঘের ডাক। বারান্দায় এলাম, বারান্দায় বেরিয়ে এসে দেখলাম বেশ ভালো ঝড় উঠেছে। আসলে এই ঝড়ের পূর্বাভাসটা আমি যখন ঠাকুর ঘরে সন্ধে দিতে গেছিলাম তখনই পেয়েছিলাম। বেশ জোরে হাওয়া দিচ্ছিল, মানে কাচের জানলাগুলো বেশ ঝনঝন করে কাঁপছিল। নেমে আসতেই দেখলাম যে না, ঝড় তার ফুল ফর্মে ফিরে এসছে। শুধু তাই নয়, বৃষ্টিও নামছে আমাদের এখানে। কিন্তু আমাদের এই অঞ্চলটাতে এই কদিন যে মেঘ করেছিল সেই অনুপাতে ঝড় বা বৃষ্টি কোনোটাই হয়নি। কিন্তু আজকে বোধহয় পুরোটাই সুদে আসলে মিটিয়ে নেওয়ার দিন। ঝড়ের তাণ্ডব যেরকম বেড়ে চলেছে, সেই রকম ধীরে ধীরে বৃষ্টির পরিমাণও 1 ফোঁটা 2 ফোঁটা করে বাড়ছে, আর ফোঁটাগুলো বেশ বড় বড়, আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। খুব সুদিং একটা ওয়েদার। তো আজকে বুবু জিজ্ঞেস করছিল রাত্রে মেনুতে খিচুড়ি রাখলে কেমন হয়। আমি বললাম হ্যাঁ, খিচুড়ি একমাত্র আজকের রাতের ডিনারের পক্ষে আইডিয়াল। এই দেখুন 1 ফোঁটা 2 ফোঁটা করে রাস্তাটাও ভিজতে আরম্ভ করেছে। আর ওই দেখুন আকাশের অবস্থা, মানে সত্যি সারাদিন একটা মেঘলা দিনের পরে এই বিকেল বা সন্ধ্যের দিকে এই ঝড়ের তাণ্ডব কিন্তু মন্দ লাগে না। গরমের দিন মানেই সারাদিন একটা প্যাচপ্যাচে গরম, তার থেকে তো কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, এই গাছগুলোও যেন কিছুটা শান্তি পায়। দেখুন আনন্দে কি সুন্দর দুলছে। তবে বর্ষাকালটা তো পড়েই আছে। গত বছর যেমন একটা প্রলং মনসুন আমরা দেখলাম, এবছরও বোধহয় তার ব্যতিক্রম হবে না। আসলে পৃথিবীর আবহাওয়াই বোধহয় ধীরে ধীরে বদলে যাচ্ছে, এটি তারই লক্ষণ। গতবারের মতো এত প্রলম্বিত বর্ষা আমি বহুদিন দেখিনি। বহুদিন কেন, আমি কোনোদিনও দেখিনি। এত দীর্ঘ একটা বর্ষাকাল, যে কালী পুজো কি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমার তো বেশ ভয়ই ছিল যে কালী পুজোতে না সেভাবে বৃষ্টি নামে, কিন্তু যাই হোক, মায়ের আশীর্বাদে সেটা হয়নি। আর বলেছিলাম বেরোবো, বৃষ্টিটা একটু কমতেই বেরিয়ে পড়লাম। ভেবেছি একটু গাছের দোকানে যাব। গাছের দোকানে গেলামও, কিছু গাছও কিনেছি, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কালকে আসব। আজকে চলুন একটু অন্য কথা সারি। নমস্কার। প্রতিদিন আপনাদের সামনে এইভাবে দিনের শেষে আসাটা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এটা ভালো না খারাপ আমি জানি না, বা আপনারাও কিভাবে ব্যাপারটা নিচ্ছেন সেটাও আমি জানি না, কিন্তু সবসময় মনে হয় যে চারপাশে যা ঘটছে সেটার সম্বন্ধে আমাদের সচেতন হওয়ার একটা সময় এসে গেছে।
আজকে সারাটা দিনই তো যেরকম মেঘলা মেঘলা একটা দিন ছিল, তারপরে সন্ধেবেলার দিকে ঝড় বৃষ্টি নামলো, তারপরে আমাদের চারপাশের ভোটের উত্তাপ তো আছেই। সেটাকে যতই ভাবি একটু পাশ কাটিয়ে চলে যাব, কিন্তু কিছুতেই আর সেটা সম্ভব হয় না। তার কারণ সবার মধ্যেই একটা রাজনৈতিক সচেতনতা বোধ কাজ করে, সেটা ছোট বড় বাচ্চা বুড়ো সবার মধ্যে। এটাকে কোনোভাবেই অস্বীকার কেউ করতে পারবে না, আমি তো কোন ছাড়। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কানে যে খবরগুলো আসে, বা অফিসের কাজ সারতে সারতে যখন ভীষণ মোনোটোনাস লাগে, তখন মাঝে মাঝে ওই বিভিন্ন নিউজ চ্যানেলগুলো ঘাটাঘাটি করি নিজেকে কিছুটা আপডেট করার জন্য। তো আজকে সেরকমই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর 5 মিনিট একটু নিউজ চ্যানেলগুলো ঘাটাঘাটি করছিলাম। তখন কি হলো, তখন একটা খবরে গিয়ে চোখ আটকে গেল। শুধু চোখ আটকালো না, মনটাও বেশ বিষাক্ত হয়ে গেল। খবরটা পানিহাটির, আপনারা সবাই হয়তো এর মধ্যে শুনেও ফেলেছেন। বিভিন্ন নিউজ চ্যানেলে সেটা খুব ফলো করে দেখানো তো হচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে প্রতিবাদী কণ্ঠটা, যে বিভিন্ন জায়গায় যে প্রতিবাদী কণ্ঠগুলো ভেসে উঠছে বা প্রতিবাদী কণ্ঠগুলো জেগে উঠছে, আমার মনে হয় সেগুলোকেও পাবলিসাইজ করার একটা সময় এসে গেছে। খবরটা আর কিছুই নয়, ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আজকে আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে পানিহাটিতে এবার একটি রাজনৈতিক দলের সরকার পক্ষের, কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক দল, সেই দলের হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন আর.জি. কর কাণ্ডে নিহত নিপীড়িতার মা শ্রীমতী দেবনাথ। তো আজকে তিনি প্রচারে বেরিয়েছিলেন। সেখানকার 6 নম্বর ওয়ার্ডে তিনি ঘরে ঘরে বা বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছিলেন, যেরকমটা উনি করে থাকেন বা এই কদিন যেভাবে ওনাকে আমরা দেখে আসছি। হঠাৎ করে কিছু মারমুখী মহিলা তার দিকে তেড়ে গেলেন, তাকে অকথ্য ভাষায় গালাগালি করলেন, এবং শুধু তাই নয়, তাকে সেই প্রচারটি সারতেও দিলেন না। তিনি তো শারীরিকভাবে নিগৃহীতাই হলেন, এবং শুধু তাই নয়, তার সঙ্গে যারা ছিল তাদেরকেও শাসানো হলো, মারধর করা হলো। এটা আমরা কোন দেশে আছি বলুন তো? মানুষের গণতান্ত্রিক অধিকার বা অধিকার বোধ, আপনি যেটাই বলুন না কেন, সেটাকে প্রকাশ করার কোনো অধিকারই বা কোনো রাস্তাই কি আমাদের কাছে খোলা নেই? আমরা কি পুরো একটা শাসনযন্ত্রের গোলাম হয়ে গেছি? কেন? এটা তো হতে পারে না। যদি তাই হবে, তাহলে ভোটটা হচ্ছে কেন? এটা তো তাহলে একটা প্রহসন। এই প্রহসনে আমরা পা মেলাবো কেন? আমরা তো এই প্রহসনের একটা কলের পুতুল মাত্র। আজকের ঘটনা কিন্তু সে কথাই প্রমাণ করে। অর্থাৎ সমাজে যে অন্যায় হয়ে যাক না কেন, যে অনাচারী হয়ে যাক না কেন, সেটা যতটাই নির্মম হোক, নিষ্ঠুর হোক, আপনি মুখ খুলতে পারবেন না। আর মুখ খুললেই আপনার দিকে কিছু মারমুখী মানুষ তেড়ে আসবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনো গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা গর্বের সঙ্গে বলে থাকি যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আর বৃহত্তম গণতন্ত্রের এই নমুনা। একটা বৃহত্তম প্রহসন চলছে, যেখানে মানুষ মন খুলে নিজের কথা বলতে পারছে না। আপনারা সবাই আর.জি. কর কাণ্ডটি জানেন, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে নির্মমভাবে নিগৃহীতা হলেন, নিহত হলেন, এবং শুধু তাই নয়, সেখানেই আমাদের শাসন ব্যবস্থা ক্ষান্ত থাকলো না। সরকারি বদান্যতায় তার খুনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল। এবং যখন মনে হয় এটা 14ই আগস্ট রাত্রের ঘটনা, সারা শহর রাস্তায় বেরিয়ে আসলো রাত্রি দখল করার জন্য, সেই সময় আবার আর.জি. কর হসপিটালে আবার কিন্তু একটা সন্ত্রাসের ঘটনা ঘটল। সেখানে আরও কিছু সন্ত্রাসবাদী সেই হাসপাতালের ওপর চড়াও হলো, তারা ভাঙচুর করলো, সরকারি সম্পত্তিকে নষ্ট করলো, এবং
সেখানে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তাদেরকে নিগৃহীত করল শারীরিকভাবে। এখানে আজকে যখন আমি টিভির ক্লিপিংসগুলো দেখছিলাম, তখন একজন মারমুখী মহিলা ওই নিগৃহীতার মাকে বলছিলেন যে মরা মেয়েকে নিয়ে ব্যবসা করছে। সবার আগে বলি, একটা মেয়েকে বা একটা ছেলে যেই হোক, একটা সন্তানকে ডাক্তার বানানোর জন্য তার বাবা মাকে কতখানি ত্যাগ স্বীকার করতে হয়, কতখানি কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, সেটা হয়তো ওই মহিলা জানেন না। ওনাকে ভদ্রমহিলা বলতে আমার মুখে বাজছে। ওনার যদি বাক স্বাধীনতা থেকে থাকে তাহলে আমারও আছে, সেটা উনি জানেন না। সেটা জানলে এই কথাটা বলতেন না। এবং শুধু তাই নয়, যখন সারা দেশ, সারা পৃথিবী এই ঘটনা নিন্দা করেছে, তখন কিন্তু আমাদের সরকার পক্ষ উল্টে যারা আন্দোলন করছিল তাদেরকে শাসিয়েছে। এটা কোনো সভ্য দেশে এটা হতে পারে না। আমরা নিজেদের রবীন্দ্রনাথের স্নেহধন্য বা বঙ্কিমচন্দ্রের স্নেহধন্য এইসব বলে নিজেকেই সান্ত্বনা দিই। সত্যজিৎ রায় এই শহরে জন্মেছিলেন, এই শহরে বড় হয়েছেন, এই শহরে তার কাজকর্মের পরিধিটা এই শহরের মধ্যেই ছিল, এই শহর ছেড়ে তিনি কোনোদিনও যাননি। যেরকম হেমন্ত মুখোপাধ্যায়, যেরকম মৃণাল সেন, যেরকম ঋত্বিক ঘটক, যেরকম সুনীল গঙ্গোপাধ্যায়, যেরকম শক্তি চট্টোপাধ্যায়, তারা কি এই দিনটা দেখার জন্য আমাদের মননের ভিতটাকে তৈরি করেছিলেন তাদের সৃষ্টির মাধ্যমে? এই প্রশ্নটা সারাদিন আমাকে কুরে কুরে খাচ্ছে। আজকে যদি আরজি করে সেই নক্কারজনক ঘটনাটা না ঘটতো, তাহলে আমরা কিন্তু এই নিগৃহীতাই বলুন বা অভয় বলুন, যাই বলুন, তাকে আমরা চিনতাম না, জানতামও না। তার মাকে তো জানার কোনো প্রশ্নই নেই। তিনি ভোটে দাঁড়িয়েছেন কেন? তিনি ভোটে দাঁড়িয়েছেন, তার মেয়ের ন্যায় বিচারটা কিন্তু এখনো বাকি। এমন সুশৃঙ্খল একটা প্রতিষ্ঠানগত একটা খুন, সেটা কিন্তু আমার এই 57 বছরের জীবনে আর মনে পড়ছে না। এইরকম একটা সুপরিকল্পিত খুনের ঘটনা ঘটল, তার সঠিক কারণটা কিন্তু কেউ উদ্ভাবন করার জন্য এগিয়ে এলেন না। সুপ্রিম কোর্টে যখন এই কেসটা চলছিল, তখন আপনারা অনেকেই দেখেছেন বা সবাই হয়তো সেই কেসটাকে আমরা তখন ফলো করতাম। তখন কিন্তু সেই কেসটাতে যা আলোচনা হতো সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু অধিকাংশই এই জায়গাটা ঘিরেই আলোচনাটা হতো যে ডাক্তারদের নিরাপত্তা। কিন্তু খুনটা কেন হলো? যাকে খুনি হিসেবে ধরা হয়েছে বা যা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সে যদি খুনি করে থাকবে বা সেই ডাক্তারকে নিগৃহীতই করবে, তাহলে সেটা কেন করলো? কী জন্য করলো? কার প্রশ্রয় করলো? কারণ সেটা একটা হাসপাতাল, সেটা একটা কর্মক্ষেত্র, সেটা আর সবার উপরে সেটা সরকারি হাসপাতাল। তাহলে সেখানে নিরাপত্তার কি কোনো ব্যবস্থাই ছিল না সেই রাতে? না ইচ্ছে করে সেই নিরাপত্তার যে বেষ্টনীটা আছে সেটাকে শিথিল করা হয়েছিল, যাতে এরকম একটা ধিক্কারজনক ঘটনা ঘটে যেতে পারে? এবং সেই ঘটনা যারা ঘটিয়েছিলেন তারা কিন্তু আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছেন। তারা কিন্তু কোথাও মুখ লুকিয়ে নেই, তারা সদর্পে ঘুরে বেড়াচ্ছেন। আজকে যারা এই ঘটনাটা ঘটালেন তারা কিন্তু সেই ঘটনারই প্রতিনিধি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কি আর করা যাবে? নিজেদের প্রতিবাদকে সংগঠিত করুন। কোনো অন্যায় অবিচার নিজের চোখের সামনে ঘটতে দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটাই আমাদের একমাত্র বাঁচার পথ। এছাড়া কিন্তু আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। নিজের চোখ কান খোলা রাখুন, নিজেকে সচেতন রাখুন এবং অবশ্যই সাবধানে থাকুন। আজ আসছি তাহলে, নমস্কার।